রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন সেই আদেশ সংবিধানে নাই, যার ফলে যেটা সংবিধানে আছে সেই রকমের সংস্কার করা হবে। তো সংবিধানে তো অনেক কিছুই নাই। সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারও ছিল না। সংবিধান অনুযায়ী তো এই যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনও হওয়া উচিত ছিল না, 5 বছর পরে নির্বাচন হওয়ার কথা ছিল। এই যে সংবিধান অনুযায়ী এই যে অধ্যাদেশগুলো 133টা, এগুলো জারি করার ক্ষমতা রাষ্ট্রপতি ছিল না, কারণ রাষ্ট্রপতি কিছুই করতে পারতেন না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। কোনো কিছুই করা সম্ভব ছিল না যদি আমরা সংবিধান মেনে চলতাম। তো সংবিধানের ভিতরে ঢুকার সংবিধান বলে জবজা উঠানোর মাহাত্ম্যটা কি? আমাদের আলতাফ পারভেজ যে বলছিলেন পুলিশের সংস্কারের কথা, দুইবার পোশাক বদলেছে। আপনারা হয়তো অনেকেই জানেন এই ব্যাপারে একটা সুন্দর কবিতা আছে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা সুন্দর কবিতা আছে। আপনারা জানেন নাকি? কেউ পড়েছেন? কেউ বোধহয় খুব কম কম লোকে পড়েছে। এই কবিতার নাম হলো রাজা আসে যায়, রাজা আসে যায়, রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। আমাদের এই কবিতাটা বোধহয় পুলিশের জামা কাপড় বদলানোকে ওই সামনে রেখেই বোধহয় লিখেছে। জামা কাপড় বদলায়, রাজা আসে রাজা যায়, কিন্তু দিন বদলায় না। তো আমি অনেক কথা হয়েছে, আরো অনেক কথা হয়তো হবে। তো অনেকগুলো কথা এসছে। আমরা যেই কাজ করেছি ঐক্যবদ্ধ কমিশনের সদস্য হিসাবে এবং আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে যে কাজগুলো করেছি সেই সম্পর্কে অনেকগুলো কথা এসছে। তো আমি আমার কিছু মতামত দেওয়ার চেষ্টা করব। আপনারা কেউ মিরপুর থেকে কেউ এসছেন? মিরপুর মোহাম্মদপুর থেকে? হ্যাঁ আছে, মিরপুর মোহাম্মদপুর থেকে এসছেন। আপনারা যদি মেইন রাস্তা যান, ওই যে কি বলে যে এয়ারপোর্ট রোড, ওখানে গিয়ে যদি বাঁ দিকে টার্ন নেন, মিরপুর যেতে পারবেন, মোহাম্মদপুর যেতে পারবেন। হ্যাঁ, হয়তো বহু দূর ঘুরে বহু ওই যে অনেক কষ্ট করে হয়তো পৌঁছবেন। অর্থাৎ সেই পুরানো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছা যায় না। সেই পুরানো পথে হাঁটলে সেই পুরানো গন্তব্যে যাওয়া যায়, পুরানো গন্তব্যেই আপনার গন্তব্যস্থল হয়। তা আমাদের তাই হচ্ছে। আলতাফ পারভেজ 19 শতাব্দী আর বর্তমান শতাব্দীর ওই যে কাঠামোর অপরিবর্তনের কথা বলেছেন, যে কাঠামো পরিবর্তন হয়নি। আমরা আরো কাছে আসি। আমাদের গত 90 সাল থেকেই দেখি, এই কত বছর হবে 90 সাল থেকে? 26 বছর, 37 বছর, 25-26 বছর। 91 সালে হোয়াট এভার ইট ইজ, ওকে, 36 বছর। 91 সালে শেখ হাসিনাকে পরাজিত করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরে খালেদা জিয়া আবার 2 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। 96 সালে কিছুদিনের জন্য তিনি আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন 91 সালের পর। তারপরে আবার 2001 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন 1996 সালে। তারপর আবার 2008 সাল থেকে 2024 পর্যন্ত তিনি ছিলেন। যদিও সংবিধান অনুযায়ী তিনি এখনো, অনেকের মতে তিনি এখন আমাদের প্রধানমন্ত্রী, আমরা যদি সংবিধানে থাকতে চাই। তো চিন্তা করে দেখেন, খালেদা জিয়া যখন ছিলেন তখন রাষ্ট্রপতি কি ক্ষমতাধর ছিলেন? ক্ষমতাধর ছিলেন না। উনি ওই যে কেউ কেউ বললে টুটু জগন্নাথ ছিলেন। তারপরে আমাদের সেই এমপি সাহেবদের কি ফ্লোর ক্রসিং করতে দেওয়া হইতো? যে তারা দলের বিরুদ্ধে কোনো
ভোট দিতে পারতো কিংবা কথা বলতে পারতো? পারতো না। তারপরে তখন কি মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ শাসিত সরকার ছিল না প্রধানমন্ত্রী শাসিত সরকার ছিল? প্রধানমন্ত্রী শাসিত সরকার ছিল। প্রধানমন্ত্রী সর্বেসর্বা, প্রধানমন্ত্রী যা বলবেন তাই হবে। তারপরে তখন প্রধানমন্ত্রী কয়বার প্রধানমন্ত্রী হতে পারতেন? সারা জীবন যতবার ইচ্ছা হইতে পারতেন, যতবার ইচ্ছা হইতে পারতেন। তখন নির্বাচন কমিশন কিভাবে করতে হইতো? সরকারি দল তাদের ইচ্ছা মতো করতো। পরে অবশ্য একটা ওই আইনের নামে একটা কিছু করেছে, যার মাধ্যমে ওই আগে যাও যেই নিয়ম ছিল সেই নিয়মে হতো। তো এরকম আরো অনেকগুলো উদাহরণ দিতে পারি। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন, এগুলি কি বহাল ছিল না বহাল ছিল না? বহাল ছিল কি ছিল না? একই জিনিস, একই কাঠামো, একই পদ্ধতি। তো এই শেখ হাসিনা সে পুরনো পথেই তো হাঁটছে, যেই পথে খালেদা জিয়া গিয়েছেন। এবং ওই যে তখন খালেদা জিয়া সেই তিনি সরকার প্রধান ছিলেন, তিনি সংসদ প্রধান ছিলেন, দলীয় প্রধান ছিলেন, এবং এরপরে শেখ হাসিনাও তাই হয়েছে। একই জিনিস। হ্যাঁ, শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে। কারণ শেখ হাসিনা আরো কিছু করেছে। যে শেখ হাসিনা যেটা করেছে সেটা হলো প্রতিহিংসা পরায়ণতা, তার চরম প্রতিহিংসা পরায়ণতা। আর তিনি নির্বাচন ব্যবস্থাটা, আমাদের যেই তথাকথিত নির্বাচন ব্যবস্থা ছিল, ওটাকে বিলুপ্ত করে দিয়েছে, নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। তার মানে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং তাই তিনি স্বৈরাচারে পরিণত হয়েছে। তো এখন বাকি সবগুলোই তো, ইনফ্যাক্ট এগুলো শেখ হাসিনা যেগুলো করেছে, স্পেশালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, এখনো কিন্তু এটা পুরোপুরি ফিরে আসেনি। যদিও এই এই অধমের প্রচেষ্টাই ত্রয়োদশ সংশোধনীর যেই রিভিউ হয়েছে তাতে আমরা প্রতিকার পেয়েছি। ত্রয়োদশ সংশোধনী মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে মামলা, সেই মামলা আমরা প্রতিকার পেয়েছি। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার কথা। আর কিন্তু পঞ্চদশ সংশোধনী যে করা হয়েছিল, আবারও আমি মামলা করেছি, এবং সেটা এখনো শেষ হয়নি। এবং এরপরে তো সংসদে ঝুলি আছে, আগামীতে তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না, কিভাবে হবে। তো এখনো সেই কাঠামোই বিরাজমান। তো তাহলে যেই এখন ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় আছে এবং তারা নির্বাচিত হয়ে এসছেন অবশ্যই, তো তাদেরও পুরানো পুরানো পথ ধরে সেই মিরপুর যাওয়ার, তো সেই মেইন রাস্তা গিয়ে বাঁ দিকে টার্ন নিলে মিরপুর যাওয়ার তো সম্ভাবনা খুব ক্ষীণ। সেই ওই গ্যান্ডারিয়া যাবে, অন্য কোথাও যাবে। তো তাহলে যেই কাঠামো টিকে আছে এবং যেই কাঠামো পরিবর্তনের ব্যাপারে ব্যাপক অনীহা, সেই কাঠামো যদি আমরা অব্যাহত রাখি, তাহলে আমরা পুরানো গন্তব্যেই পেছার সম্ভাবনা রয়েছে। তো আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, তা ঘটবে না। কারণ এই সরকার এসছে গণ অভ্যুত্থানের ফলে, বহু রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে, এবং একটা নির্বাচনের মাধ্যমে এসছে। তো আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করব যেন এই সরকারের সেই পরিণতি না হয়, এবং আমরা আমাদের সকলেরই সর্বতভাবে প্রচেষ্টা চালানো উচিত যাতে আমরা সেই পুরনো গন্তব্যে না পৌঁছি। কারণ এটা আমাদের জন্য কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না। তো তাহলে আমাদের কাঠামোগত সংস্কার করতে হবে। কতগুলো আলতাফ পারভেজ সাহেব যেটা বলেছেন, কতগুলো মৌলিক সংস্কার করতে হবে। যে আমার যেমন নির্বাচনকালীন সরকার কিরকম হবে সে ব্যাপারে সংস্কার করতে হবে। শোনা যায় যে এই যে বিচার বিভাগের সংস্কার নিয়ে যে সকল অধ্যাদেশ অনুমোদন হলো না, তার পেছনে কে কারা কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গড়তে হবে সেই রকম কতগুলো ওই যে চিন্তা ভাবনা কাজ করছে। তারপরে আর অন্যগুলো তো পরিবর্তনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, এবং পরিবর্তন না করে যেটা বলা হচ্ছে
যেই সকল, যেমন জুলাই আদেশ, যেই রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন সেই আদেশ সংবিধানে নাই, যার ফলে যেটা সংবিধানে আছে সেই রকমের সংস্কার করা হবে। তো সংবিধানে তো অনেক কিছুই নাই। সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারও ছিল না। সংবিধান অনুযায়ী তো এই যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনও হওয়া উচিত ছিল না। 5 বছর পরে নির্বাচন হওয়ার কথা ছিল। এই যে সংবিধান অনুযায়ী এই যে অধ্যাদেশগুলো 133টা, এগুলো জারি করার ক্ষমতা রাষ্ট্রপতি ছিল না, কারণ রাষ্ট্রপতি কিছুই করতে পারতেন না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। কোনো কিছুই করা সম্ভব ছিল না যদি আমরা সংবিধান মেনে চলতাম। তো সংবিধানের ভিতরে ঢুকার, সংবিধান বলে জবজা উঠানোর মাহাত্ম্যটা কি? মাহাত্ম্যটা হলো, সংবিধানের মধ্যে যদি আমরা যাই, সংবিধানের 142 ধারা অনুযায়ী সংস্কার করা যায়, সংস্কার না, পরিবর্তন, সংবিধান সংশোধন করা যায়। তো সংবিধান 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়, পরিবর্তন এইসব করা যায়। কিন্তু সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো থাকে। এই বিল্ডিংয়ে যেমন পিলার থাকে আর দেওয়াল থাকে, আপনি দেওয়াল ভেঙে ফেললেও কিন্তু পিলার থাকলে এই বিল্ডিং থাকবে। তো এই মৌলিক কাঠামোগুলো সেই পিলার, এই পিলার কিন্তু সংসদ পরিবর্তন করতে পারে না। মৌলিক কাঠামোগুলো পরিবর্তন করতে হলে আমাদের গণপরিষদের দরকার। যেমন 1972 সালে যদিও গণপরিষদ দিয়ে, সেই গণপরিষদ দিয়ে প্রশ্ন আছে, সেই গণপরিষদের মাধ্যমে কতগুলো মৌলিক কাঠামো তৈরি করা হয়েছে আমাদের সংবিধানে, সেগুলো পরিবর্তন করতে পারবে না এই নির্বাচিত সংসদ। এবং তাই যদি আমরা ওই যে সংবিধানের মধ্যে ঢুকতে পারি, তাহলে মৌলিক যেগুলো কাঠামোগত সংস্কার, যেমন সংসদের উচ্চকক্ষ করা, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধ করা, এরকম অনেকগুলো কাঠামোগত সংস্কার, নারীর জন্য এক তৃতীয়াংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এগুলো করা যাবে না, কারণ এগুলোর কাঠামোর পরিবর্তন। তো তার মানে যদি সংবিধানের মধ্যে আমরা প্রবেশ করি, সংবিধানের অনুযায়ী যদি আমরা করি, তাহলে কতগুলো চুনকাম আমরা করতে পারবো, কতগুলো। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।